অপু কলেজ থেকে ফিরিতেই পাশের বাড়ির জানালার দিকে তাকাতেই চোখে পড়ে মেয়েলি হাতের লেখা, হেমলতা আপনাকে বিবাহ করিবে। বড় কৌতুক হয়। কাগজে বিজ্ঞাপন দেখিয়া ছাত্রী পড়ানোর কাজ সে পায়। কিছু টাকা হাতে পাইয়া চোরা বাজার হইতে ঘর সাজানোর কিছু শৌখিন জিনিস কিনিয়া বাড়িতে ফেরে। কলেজের বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করিয়া বেশ জাহির করিবার চেষ্টাও করে। এবারে গল্পের পরবর্তী অংশ। নমস্কার, অডিও বুক বাই বাণীধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আজ পড়ে শোনাব অপরাজিতর নবম পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে আপনার মতামত জানাবেন। শুরু করছি অপরাজিতর নবম পর্ব। নবম পরিচ্ছেদ। ছাত্রীকে পড়াইতে যাইবার সময় অপুর গায়ে যেন জ্বর আসে। ছুটি ছাটার দিনটা না যাইতে হইলে সে যেন বাঁচিয়া যায়। অদ্ভুত মেয়ে, এমন কারণে অকারণে প্রভুত্ব জাহির করার চেষ্টা, এমন তাচ্ছিল্যের ভাব, এই রকম সে একমাত্র অতসী দিকে দেখিয়াছে। একদিন সে ছাত্রীর একটা রূপা বাঁধানো পেন্সিল হারাইয়া ফেলিল। পকেটে ভুলিয়া লইয়া গিয়াছিল, কোথাও ফেলিয়াছে। তারপর আর কিছু খেয়াল ছিল না। পরদিন প্রীতি সেটা চাহিতেই তাহার তো চক্ষু স্থির। সংকুচিতভাবে বলিল, কোথায় যে হারিয়ে ফেললাম, কাল বরং একটা কিনে। প্রীতি অপ্রসন্ন মুখে বলিল, ওটা আমার দাদমণির দেওয়া বার্থডে গিফট ছিল। ইহার পর আর কিনিয়া আনিবার প্রস্তাবটা উত্থাপিত করা যায় না। মনে মনে ভাবিল, কাল থেকে ছেড়ে দেব, এখানে আর চলবে না। কি একটা ছুটির পরদিন সে পড়াইতে গিয়াছে। প্রীতি জিজ্ঞাসা করিল, কাল যে আসেননি? অপু বলিল, কাল ছিল ছুটির দিনটা, তাই আর আসেনি। প্রীতি ফট করিয়া বলিয়া বসিল, কেন? কাল তো আমাদের সরকার, বাইরের দুজন চাকর, ড্রাইভার সব এসেছিল। আমার পড়াশুনো কিছুই হলো না। আজ ডিটেন করে রাখলে 5টা অবধি। অপুর হঠাৎ বড় রাগ হইল, দুঃখ হইল। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আমি তোমাদের সরকার কি রাধুনী ঠাকুর তো নই প্রীতি। কাল স্কুল কলেজ সব বন্ধ ছিল, এজন্য ভাবলাম আজ যাব না। আমার যদি ভুলই হয়ে থাকে, তোমরা সেই রকম মাস্টার রেখো যিনি এখানে বাজার সরকারের মতো থাকবেন। আমি কাল থেকে আর আসবো না বলে যাচ্ছি। বাড়ির বাহিরে আসিয়া মনে হইল দেওয়ানপুরের নির্মলাদের কথা। তাহারাও তো অবস্থাপন্ন, তাহাদের বাড়িতেও সে প্রাইভেট মাস্টার ছিল, কিন্তু সেখানে সে ছিল বাড়ির ছেলের মতো। নির্মলার মা দেখিতেন ছেলের চোখে, নির্মলা দেখিত ভাইয়ের চোখে। সে স্নেহ কি পথে ঘাটে সুলভ? নির্মলার মতো মমতাময়ীকে তখন সে চিনিয়াও চেনে নাই। আজ নতুন করিয়া তাহাকে আর চিনিয়া লাভ কি? আর লীলা, সে কথা ভাবিতেই বুকের ভিতরটা যেন কেমন করিয়া উঠিল। যাক, সেসব কথা। হাতের টাকায় কিছুদিন চলিল। ইতিমধ্যে কলেজে একটা বড় ঘটনা হইয়া গেল। প্রণব লেখাপড়া ছাড়িয়া কি নাকি দেশের কাজ করিতে চলিয়া গেল। সকলে বলিল সে এনার্কিস্ট দলে যোগ দিয়াছে। প্রণব চলিয়া যাওয়ার মাসখানেক পর একদিন অপু হোটেলে খাইতে গিয়া দেখিল সুন্দর ঠাকুর হোটেলওয়ালার মুখ ভার ভার। 2-3 মাসের টাকা বাকি।
পাওনাদার আর কতদিন শুনে। আজ সে স্পষ্ট জানাইল দেনা শোধ না করিলে আর সে খাইতে পাইবে না। বলিল, বাবু, অন্য খদ্দের হলে মাসের পয়লাটি যেতে দেইনে, ওই কৃষ্ণবাবু খায়, ওদের পাটের কলের হপ্তাটি পেলে দিয়ে দেয়। তুমি বলে আমি কিছু বলছি না, 2 মাসের ওপর আজ নিয়ে 7 দিন। যাক, আর পারবো না, আপনি আর আসবেন না। আমার ভাত একজন ভদ্রলোকের ছেলে খেয়েছে ভাববো, আর কি করব। কথাগুলো খুব ন্যায্য এবং আদৌ অসঙ্গত নয়, কিন্তু খাইতে গিয়া এইরূপ রূঢ় প্রত্যাখ্যানে অপুর চোখে জল আসিল। তাহার তো একদিনও ইচ্ছা ছিল না যে ঠাকুরকে সে ফাঁকি দেবে, কিন্তু সেই প্রীতি টিউশনিটা ছাড়িয়ে দেওয়ার পর আজ 2-3 মাস একেবারে নিরুপায় অবস্থায় ঘুরিতেছে যে। বিপদের ওপর বিপদ। 1 2 পরে কলেজে গিয়া দেখিল নোটিশ বোর্ডে লিখিয়া দিয়াছে, যাহাদের মাহিনা বাকি আছে 1 সপ্তাহের মধ্যে শোধ না করিলে কাহাকেও বার্ষিক পরীক্ষা দিতে দেওয়া হইবে না। অপু চোখে অন্ধকার দেখিল। প্রায় গোটা 1 বৎসরের মাহিনাই যে তাহার বাকি। মাত্র মাস 2 মাহিনা দেওয়া আছে, সেই প্রথম দিকে একবার, আর প্রীতির টিউশনি টাকা হইতে একবার। তাহার পর হইতে খাওয়াই জোটে না তো কলেজের মাহিনা। 10 মাসের বেতন 6 টাকা হিসেবে 60 টাকা বাকি। কোন দিক হইতে একটা কলঙ্ক ধরা নিকেলের সিকিও আসিবার সুবিধে নাই যাহার। 60 টাকা সে 1 সপ্তাহের মধ্যে কোথা হইতে জোগাড় করিবে? হয়তো তাহাকে পরীক্ষা দিতে দেবে না, গ্রীষ্মের ছুটির পর 2nd ইয়ারে উঠিতে দেবে না। সারা বছরের কষ্ট ও পরিশ্রম সব ব্যর্থ নিরর্থক হইয়া যাইবে। কলেজ হইতে বাহির হইয়া আসিয়া সন্ধ্যার সময় সে হাত খরচের পয়সা হইতে চাউল আর আলু কিনিয়া আনিয়া থাকিবার ঘরের সামনের বারান্দাতে রান্নার জোগাড় করিল। হোটেলে খাওয়া বন্ধ হইবার পর হইতে আজ কয়দিন নিজে রাঁধিয়া খাইতেছে। হিসাব করিয়া দেখিয়াছে ইহাতে খুব সস্তায় হয়, কাঠ কিনিতে হয় না। নিজের কারখানার ছুতোর মিস্ত্রিদের ঘর হইতে কাঠের চোচ ও টুকরো কুড়াইয়া আনে, 5-6 পয়সায় খাওয়া দাওয়া হয়। আলু ভাতে, ডিম ভাতে আর ভাত। ভাত চড়াইয়া ডাক দিল, ও বহু, বহু, নিয়ে এসো, আমার হয়ে গেল বলে, ছোট কাশিটাও এনো। কারখানার দারোয়ান শম্ভুদত্ত তেওয়ারির বউ একখানা বড় পিতলের থালা ও কাশি লইয়া উপরে আসিল। 1 লোটা জল ও গোটাখানে কাঁচা লঙ্কাও আনিল। থালা বাসন নাই বলিয়া সেই 2 বেলা থালা আনিয়া দেয়। হাসি মুখে বলিল, মছলি কা তরকারি হাম নেই ছুয়েগা বাবুজি। কোথায় আবার মছলি, ও শুধু আলু। একটু হলুদ বাটা এনে দাও না বহু, রোজ রোজ আলু ভাতে ভালো লাগে না। বহুকে ভালো বলিতে হইবে। রোজ উচ্ছিষ্ট থালা নামাইয়া লইয়া যায়, নিজে মাজিয়া লয়। হিন্দুস্থানি ব্রাহ্মণ যাহা কখনো করে না। অপু বাধা দিয়াছিল। বহু বলে, তুম তো হামারে লড়কে কে বরাবর হোগে বাবুজি, ইসমে ক্যা হ্যায়। দিন কতক পরে মায়ের একটা চিঠি আসিল। হঠাৎ পিছলাইয়া পড়িয়া সর্বজয়ার পায়ে বড় লাগিয়াছে, পয়সার কষ্ট যাইতেছে। মায়ের অভাবের খবর পাইলে অপু বড় ব্যস্ত হইয়া ওঠে। মায়ের নানা কাল্পনিক দুঃখের চিন্তায় তাহার মনকে অস্থির করিয়া তুলে। হয়তো আজ পয়সার অভাবে মায়ের খাওয়াই হইল না, হয়তো কেহ দেখিতেছে না।
মা আজ 2 দিন উপবাস করিয়া আছে। এই সব নানা ভাবনা আসিয়া জোটে। নিজের আলু ভাতে ভাতও যেন গলা দিয়া নামিতে চায় না। এদিকে আর এক গোলমাল। কারখানার ম্যানেজার ইতিপূর্বে তাহাকে 2 ডাকাইয়া বলিয়াছেন, উপরে যে ঘরে ঘর আছে সমস্তটাই ঔষধের গুদাম করা হইবে, সে যেন অন্যত্র বাসা দেখিয়া লয়। বলিয়াছেন আজ মাস 3 আগে। তাহার পর আর কোনো উচ্চবাচ্য করেন নাই। অপুও থাকিবার স্থানের জন্য কোথায় কিভাবে কাহার কাছে গিয়া চেষ্টা করিবে বুঝিতে না পারিয়া একরূপ নিশ্চেষ্টই ছিল এবং নিশ্চিন্তভাবে দিন যাইতে দেখিয়া ভাবিয়াছিল ও কথা হয়তো আর উঠিবে না। কিন্তু এইবার যেন সময় পাইয়াই ম্যানেজার বেশি পীড়াপিড়ি আরম্ভ করিলেন। হাতের পয়সা ফুরাইয়া আসিবার সঙ্গে সঙ্গে অপু এত সাত করিয়া কেনা শখের আসবাবগুলো বেচিতে আরম্ভ করিল। প্রথমে গেল প্লেটগুলি, তাও কেহই কিনিতে চায় না। অবশেষে 14 আনায় এক পুরনো দোকানদারের কাছে বেচিয়া দিল। সেই দোকানদারই ফুলদানিটা 8 আনায় কিনিল। 2 খানা ছবি 10 আনায়। তবু শেষ পর্যন্ত সেই স্যান্ডোর ডাম্বেলটা ও জাপানি পর্দাটা প্রাণে প্রাণে আঁকড়াইয়া রহিল। সে শীঘ্রই আবিষ্কার করিল ছাতু জিনিসটার অসীম গুণ। সস্তার দিক হইতেও বটে, অল্প খরচে পেট ভরাইবার দিক হইতেও বটে। আগে আগে চৈত্র বৈশাখ মাসে তাহার মা নতুন জবের ছাতু কুটিয়া তাহাদের খাইতে দিতেন। তখন ছাতু ছিল বৎসরের মধ্যে একবার পালা পার্বণে শখ করিয়া খাইবার জিনিস। তাহাই এখন হইয়া পড়িল প্রাণ ধারণের প্রধান অবলম্বন। আগে একটু আধটু গুড়ে তাহার ছাতু খাওয়া হইত না। গুড় আরও বেশি করিয়া দিবার জন্য মাকে কত বিরক্ত করিয়াছে। এখন খরচ বাঁচাইবার জন্য শুধু নুন ও তেওয়ারি বহুর নিকট হইতে কাঁচা লঙ্কা আনাইয়া তাই দিয়া খায়। অভ্যাস নাই, খাইতে ভালো লাগে না। কিন্তু ছাতু খুব সুস্বাদু না হোক তাহাও বিনা পয়সায় পাওয়া যায় না। অপু বুঝিতেছিল টানাটানি করিয়া আর বড়জোর 10 তারপর কুলকিনারাহীন অজানা মহাসমুদ্র। তখন কি উপায়? সে রোজ সকালে উঠিয়া নিকটবর্তী এক লাইব্রেরিতে গিয়া দৈনিক ইংরেজি বাংলা কাগজে ছেলে পড়ানোর বিজ্ঞাপন খুঁজিয়া দেখে। গ্যাস পোস্টের গায়েও অনেক সময় এই ধরনের বিজ্ঞাপন মারা থাকে। চলিতে চলিতে গ্যাস পোস্টের বিজ্ঞাপন দেখিয়া বেড়ানো তাহার একটা বাতিক হইয়া দাঁড়াইল। প্রায়ই বাড়ি ভাড়ার বিজ্ঞাপন। আলো ও হাওয়াযুক্ত ভদ্র পরিবারের থাকিবার উপযোগী 2 খানি কামরা ও রান্নাঘর, ভাড়া নামমাত্র। যদি বা কালে ভদ্রে 1-8টা ছেলে পড়ানোর বিজ্ঞাপন পাওয়া যায়, তার ঠিকানাটি আগে কেহ ছিড়িয়া দিয়াছে। কাপড় ময়লা হইয়া আসিল বেজায়। সাবানের অভাবে কাচিতে পারিল না। তেওয়ারি স্ত্রী একদিন সোডা সাবান দিয়া নিজেদের কাপড় সিদ্ধ করিতে বসিয়াছে। অপু নিজের ময়লা শার্ট ও ধুতিখানা লইয়া গিয়া বলিল, বহু, তোমার সাবানের বোল একটু দেবে? আমি এই 2টো মাখিয়া রেখে দিই, তারপর ওবেলা কলেজ থেকে এসে কলের জলে এনে কেচে নেব, দেবে? তেওয়ারি বধূ বলিল, দে दीजिए ना बाबूजी, हमारी हाड़ी में डाल देगा। অপু ভাবে, আহা, বহু কি ভালো লোক, যদি কখনো পয়সা হয় ওর উপকার করব।
একবার তাহার মনে হয় যদি কিছু না জোটে তবে এবার হয়তো কলেজ ছাড়িয়া দিয়া মনসাপোতা ফিরিতে হইবে, কিন্তু সেখানেও আর চলিবার কোনো উপায় নাই। তেলি ও কুণ্ডুরা পূজার জন্য অন্য স্থান হইতে পূজারী বামুন আনাইয়া জায়গা জমি দিয়া বাস করাইয়াছে। আজ কয়েকদিন হইল মায়ের পত্রে সে খবর জানিয়াছে। এখন তাহার মাকেও আর তেলিরা সাহায্য করে না, দেখে শোনে না। মায়ের একাই চলে না, তার মধ্যে সে আবার কোথায় গিয়া জুটিবে? তাহা ছাড়া, পড়াশোনা ছাড়া অসম্ভব। সে নিজে বেশ বুঝিতে পারে এই 1 বৎসরে তাহার মনের প্রসারতা এত বাড়িয়া গিয়াছে, এমন একটা নতুন ভাবে সে জগৎটাকে, জীবনটাকে দেখিতে আরম্ভ করিয়াছে, যা কিনা 10 বৎসর মনসাপতা কি দেওয়ানপুরে পড়িয়া হাবুডুবু খাইলেও সম্ভব হইয়া উঠিত না। সে এটুকু বেশ বোঝে, কলেজে পড়িয়া ইহা হয় নাই, কোনো প্রফেসরের বক্তৃতায়ও না। যাহা কিছু হইয়াছে এই বড় আলমারি ভরা লাইব্রেরিটার জন্য, সে তাহার কাছে কৃতজ্ঞ। যতক্ষণ সে লাইব্রেরিতে থাকে ততক্ষণ তাহার খাওয়া দাওয়ার কথা তত মনে থাকে না। এই সময়টা এক একটা খেয়ালের ঘুরে কাটে, খেয়াল মতো এক একটা বিষয়ের প্রশ্ন জাগে মনে। তাহার উত্তর খুঁজিতে গিয়া বিকারের রোগীর মতো অদম্য পিপাসায় সে সম্বন্ধে যত বই পাওয়া যায় হাতের কাছে পড়িতে চেষ্টা করে। কখনো খেয়াল, নক্ষত্র, জগৎ, কখনো প্রাচীন গ্রিস ও রোমের জীবনযাত্রা প্রণালীর সহিত একটা নিবিড় পরিচয়ের ইচ্ছা, কখনো কিটস, কখনো হল্যান্ড, রোজের নেপোলিয়ন। কত খেয়াল থাকে 2 দিন, কোনোটা আবার 1 মাস। তার কল্পনা সবসময়ই বড় একটা কিছুকে আশ্রয় করিয়া পুষ্টি লাভ করিতে চায়। বড় ছবি, জাতির উত্থান পতনের কাহিনী, চাঁদের দেশের পাহাড় শ্রেণী, বর্তমানে মহাযুদ্ধ, কোন বড়লোকের জীবনী। কারখানার ম্যানেজার আর একদিন তাগিদ দিলেন। খুব সুখের বাসা ছিল না বটে, কিন্তু এখন সে যায় কোথায়? হাতে কিছু না থাকায় সে একবার পর্দাটা একদিন বেচিতে লইয়া গেল। সে একটা বড় শখের জিনিস ছিল। পর্দাটাতে একটা জাপানি ছবি আঁকা, ফুলে ভরা চেরি গাছ, একটু জলরেখা, মাঝ জলে বড় বড় ভিক্টোরিয়া রিজিয়া ফুটিয়া আছে। ওপারে ঢেউ খেলানো কাঠের ছাদওয়ালা একটা দেব মন্দির। দূরে ফুজিশানের তুষারাবৃত শিখর একটু যেন নজরে পড়ে। এই ছবিখানার জন্যই সে পর্দাটা কিনিয়াছিল, এই জন্যই এতদিন হাতছাড়া করিতে পারে নাই। কিন্তু উপায় কি? 3.5 টাকা দিয়া কিনিয়াছিল। বহু দোকান ঘুরিয়া তাহার দাম হইল 1 টাকা 3 আনা। পর্দা বেচিয়া অনেকদিন পর সে ভাত রাঁধিবার ব্যবস্থা করিল। ছাতু খাইয়া খাইয়া অরুচি ধরিয়া গিয়াছে। বাজার হইতে 1 পয়সার কলমি শাকও কিনিয়া আনিল। মনে পড়িল সে কলমি শাক ভাজা খাইতে ভালোবাসিত বলিয়া ছেলেবেলায় দিদি যখন তখন গড়ের পুকুর হইতে কত কলমি তুলিয়া আনিত। দিন 7 পর্দা বেচা পয়সায় চলিল মন্দ নয়। তারপরে যে কি সেই, আর পর্দা নাই, কিছুই নাই, একেবারে কানা কড়িটা হাতে নাই। কলেজে যাইতে হইল না খাইয়া। বৈকালে কলেজ হইতে বাহির হইয়া সত্যই মাথা ঘুরিতে লাগিল। আর সেই মাথা ঝিমঝিম করা, পা নড়িতে না চাওয়া। মুশকিল এই যে ক্লাসে মিথ্যা গর্ব ও বাহাদুরির ফলে সকলেই জানে সে
অবস্থাপন্ন ঘরের ছেলে, কাহারও কাছে বলিবার মুখও তো নাই। দু একজন যাহারা জানে, যেমন জানকী, তাহাদের নিজেদের অবস্থাও তথৈবচ। সারাদিন না খাইয়া সন্ধ্যার সময় বাসায় আসিয়াই শুইয়া পড়িল। রাত ৮টার পরে আর না থাকিতে পারিয়া তেওয়ারি বধূকে গিয়া জিজ্ঞাসা করিল, ছোলা কি অরহরের ডাল আছে বহু? আজ আর খিদে নাই তেমন, রাঁধব না আর, ভিজিয়ে খেতাম। সকালে উঠিয়াই প্রথমে তাহার মনে আসিল যে আজ সে একেবারে কর্পোদক শূন্য। আজও কালকের মতো না খাইয়া কলেজ যাইতে হইবে। কতদিন এভাবে চালাইবে সে? না খাইয়া থাকিবার কষ্ট ভয়ানক। কাল লজিকের ঘণ্টার শেষে সেটা সে ভালো করিয়া বুঝিয়াছিল। বিকালের দিকে ক্ষুধাটা পড়িয়া যাওয়াতে তত কষ্ট বোঝা যায় নাই, কিন্তু সেই বেলা ২টোর সময়টা পেটে ঠিক যেন বোলতার ঝাঁক হুল ফুটাইতেছিল। বার দুই জল খাইবার ঘরে গিয়া গ্লাস কতক জল খাইয়া কাল যন্ত্রণাটা অনেকখানি নিবারণ হইয়াছিল। আজ আবার সেই কষ্ট সম্মুখে। হাত মুখ ধুইয়া বাহির হইয়া বেলা ১০টা পর্যন্ত সে আবার নানা গ্যাস পোস্টের বিজ্ঞাপন দেখিয়া বেড়াইল। তাহার পর বাসায় না ফিরিয়া সোজা কলেজে গেল। অন্য কেহ কিছু লক্ষ্য না করিলেও অনিল ২-৩ বার জিজ্ঞাসা করিল, আপনার কোনো অসুখ বিসুখ হয়েছে? মুখ শুকনো কেন? অপু অন্য কথা পারিয়া প্রশ্নটা এড়াইয়া গেল। বই লইয়া আজ সে কলেজে আসে নাই। খালি হাতে কলেজ হইতে বাহির হইয়া রাস্তায় রাস্তায় খানিকটা ঘুরিল। হঠাৎ তাহার মনে হইল, মা আজ দিন ১২ আগে টাকা চাহিয়া পত্র পাঠাইয়াছিল। টাকাও দেওয়া হয় নাই, পত্রের জবাবও না। কথাটা ভাবিতেই সে অত্যন্ত ব্যাকুল হইয়া পড়িল। না খাওয়ার কষ্ট সে ভালো বুঝিয়াছে। মায়েরও হয়তো এতদিন না খাওয়া শুরু হইয়াছে, কে জানে। তাছাড়া মায়ের স্বভাবও সে ভালো বোঝে, নিজের কষ্টের বেলা মা কাহাকেও বলবে না বা জানাইবে না, মুখ বুজিয়া সমুদ্র গিলিবে। অপু অস্থির হইয়া পড়িল। এখন কি করে সে? জ্যাঠাইমাদের বাড়ি গিয়া সব খুলিয়া বলিবে? গোটা কতক টাকা যদি এখন ধার পাওয়া যায় সেখানে, মাকে তো আপাতত পাঠাইয়া দেওয়া যাইবে এখন। কিন্তু খানিকটা ভাবিয়া দেখিল, সেখানে গিয়া সে টাকার কথা তুলিতেই পারিবে না। জ্যাঠাইমাকে সে মনে মনে ভয় করে। অখিলবাবু সামান্য মাহিনা পায়, সেখানে গিয়া টাকা চাহিতে বাধে। তাহার এক সহপাঠীর কথা হঠাৎ তাহার মনে পড়িল। খুব বেশি আলাপ নাই, কিন্তু শুনিয়াছে বড় লোকের ছেলে। একবার যাইয়া দেখিবে কি? ছেলেটির বাড়ি বউবাজারের একটা গলিতে, কলকাতার বনেদি ঘর, বড় তেতলা বাড়ি, পূজার দালান, সামনে বড় বড় সেকেলে ধরনের থাম, কার্নিশে এক ঝাঁক পায়রার বাসা, বাহিরের ফোরের খোপটা। একজন হিন্দুস্তানি ভুজাওয়ালা ভাড়া লইয়া ছাতুর দোকান খুলিয়াছে। একটু পরেই অপুর সহপাঠী ছেলেটি বাহিরে আসিয়া বলিল, কই, কে ডাকছে? ও তুমি, রোল 12। এক্সকিউজ মি, তোমার নামটা যেন কি ভাই? সরি, এসো এসো, ভেতরে এসো। খানিকক্ষণ বসিয়া গল্প গুজব হইল। খানিকক্ষণ গল্প করিতে করিতে অপু বুঝিল, এখানে টাকার কথা তোলাটা তাহার পক্ষে কত দূর দুঃসাধ্য ব্যাপার, অসম্ভব। তাহাকে কখনো হয়? কি বলিয়া টাকা ধার চাইবে এখানে? এই আমাকে এই গোটা কতক টাকা ধার দিতে পারবে কদিনের জন্য? কথাটা কি বিশ্রী শোনাইবে?
ভাবিতেও যেন লজ্জা ও সংকোচে তাহার মুখ ঘামিয়া রাঙা হইয়া উঠিল। ছেলেটি বলিল, বা রে, এক্ষুনি উঠবে কি? না না, বসো, চা খাও, দাঁড়াও, আমি আসছি। ঘিয়ে ভাজা চিড়ে, নিমকি, পেঁপে কাটা, সন্দেশ ও চা। অপু ক্ষুধার মুখে লোভীর মতো সেগুলো ব্যগ্রভাবে গোগ্রাসে গিলিল। গরম চা কয়েক চুমুক খাইতে শরীরের ঝিমঝিম ভাবটা কাটিয়া মনের স্বাভাবিক অবস্থা যেন ফিরিয়া আসিল, এবং আসিবার সঙ্গে সঙ্গে এখানে টাকা ধার চাওয়াটা যে কতদূর অসম্ভব সেটাও বুঝিল। বন্ধুর নিকট হইতে বিদায় লইয়া বাহিরে আসিয়া ভাবিল, ভাগ্যিস, হাউ অ্যাবসার্ড! তা কি কখনো আমি দূর? রাত্রিতে শুইয়া ভাবিতে ভাবিতে তাহার মনে পড়িল আগামীকাল নববর্ষের প্রথম দিন। কাল কলেজ ছুটি আছে। কাল একবার শ্যামবাজারে জ্যাঠাইমাদের বাড়িতে যাইবে। নববর্ষের দিনটা জ্যাঠাইমাকে প্রণাম করিয়া আসাও হইবে, সেটাও একটা কর্তব্য। তাহা ছাড়া মনে মনে ভাবিল, কাল গেলে জেঠিমা কি আর না খাইয়া ছেড়ে দেবে? বছরকারের দিনটা সেদিন সুরেশদা তো আর বাড়ির মধ্যে বলেনি, বললে কি আর খেতে বলতো না? সুরেশদা ওই রকম ভুলো মানুষ। ভুল কাহার? পরদিন অপুর বুঝিতে দেরি হইল না। সকালে 9টার সময় সুরেশদার বাড়ি গিয়া প্রথমে বাহিরে কাহাকেও পাইল না। বলা না কওয়া না, হুপ করিয়া কি বাড়ির ভিতর ঢুকিয়া যাইবে? কি সমাচার? না, নববর্ষের দিন প্রণাম করিতে আসিয়াছে। ছুতাটা যে বড় দুর্বল। 7-5 ভাবিতে ভাবিতে সে খানিকক্ষণ পরে বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িয়া একেবারে জ্যাঠাইমাকে পাইল দরজার সামনের রোয়াকে। প্রণাম করিয়া পায়ের ধুলা লইল। জ্যাঠাইমার মুখে সে বিশেষ প্রীতি বিকশিত হইল না, তাহা অপু ছাড়া যে কেহ বুঝিতে পারিত। তাহার সংবাদ লইবার জন্য তিনি বিশেষ কোনো আগ্রহ প্রকাশ করিলেন না। সেই নিজের সংকোচ ঢাকিবার জন্য অত সেদি কবে শ্বশুরবাড়ি গিয়াছে, সুনীল বুঝি কোথাও বাহির হইয়াছে প্রভৃতি ধরনের মামুলি প্রশ্ন করিয়া যাইতে লাগিল। তারপর জ্যাঠাইমা কোথায় চলিয়া গেলেন। কেহ বাড়ি নাই। সে দালানের একটা বেঞ্চিতে বসিয়া একখানা এলরাইয়ের ক্যাটালগ নাড়িয়া চাড়িয়া দেখিবার ভান করিল। বইখানার মধ্যে একখানা বিবাহের প্রীতি উপহার হাতে লইয়া বিস্ময়ের সহিত দেখিল সেখানে সুরেশের বিবাহের। সে দুঃখিত হইল, আশ্চর্য হইল। মাত্র মাসখানেক আগে বিবাহ হইয়াছে। সুরেশদা তাহার ঠিকানা জানে, সবই জানে, অথচ কি জ্যাঠাইমা কি সুরেশদা কেহই তাহাকে জানায় নাই। ন যচৌ ন তস্থৌ অবস্থায় বেলা 10:30 পর্যন্ত বসিয়া থাকিয়া সে জ্যাঠাইমার কাছে বিদায় লইয়া চলিয়া আসিল। জ্যাঠাইমা নির্লিপ্ত অন্যমনস্ক সুরে বলিল, আচ্ছা, তা এসো, থাক থাক থাক, আচ্ছা। ফুটপাতে নামিয়া সে হাঁপ ছাড়িয়া বাঁচিল। মনে মনে ভাবিল, সুরেশদার বিয়ে হয়ে গিয়েছে ফাল্গুন মাসে, একবার বললেও না, অথচ আমাদের আপনার লোক। আজ দেখো না, নববর্ষের দিনটা খেতেও বললে না। খানিক দূর আসিতে আসিতে তাহার কেমন হাসি পাইল। আচ্ছা, যদি বলিতাম, জেঠিমা, আমি এখনো এবেলা খাবো, তাহলে তাহলে যে কি হতো। বাসার কাছে পথে সুন্দর ঠাকুর হোটেলওয়ালার সঙ্গে দেখা। দুবার নাকি সে অপুর বাসায় গিয়াছে, পায় নাই। আজ 1 বৈশাখ, হোটেলের নতুন খাতা, টাকা দেওয়া চাই। সুন্দর ঠাকুর চিৎকারের সুরে বলিল, ভাতের তো 1 পয়সা দিলে না, এবার যে লুচি খেলে বাবু 9 দিন, 7 আনা হিসেবে 7 নং 63 টাকা, 3 টাকা 15 আনা,
আজ 3 মাস ঘোরাচ্ছ, আজ খাতা মহরত না দিলে হবেই না বলে দিচ্ছি। অপুর দোষ। লোভে পড়িয়া সে কোথা হইতে শোধ দিবে না ভাবিয়াই ধারে 8-9 খান লুচি খাইয়াছিল। সুন্দর ঠাকুরের চড়া চড়া কথায় পথে লোক জুটিয়া গেল। পথে দাঁড়াইয়া অপদস্থ হওয়ার ভয়ে সে কোথা হইতে দেবে বিন্দু বিসর্গ না ভাবিয়াই বলিল, বৈকালে নিশ্চয়ই সব শোধ করিয়া দেবে। বৈকালে একটা বিজ্ঞাপন দেখিল, কোন স্কুলে একজন ম্যাট্রিকুলেশন পাশ করা শিক্ষক দরকার। টাটকা মারিয়া দিয়া গিয়াছে, এখনো কেহ ছেড়ে নাই। খুঁজিয়া তখনই বাহির করিল, মেছুয়া বাজারের একটা গলির মধ্যে কাহাদের ভাড়া বাড়ির বাহিরের ঘরে স্কুল, আপার প্রাইমারি পাঠশালা। জনকতক বৃদ্ধ দাবা খেলিতেছে। একজন তাহার মধ্যে নাকি স্কুলের হেডমাস্টার, অঙ্কের শিক্ষক, 10 টাকা মাহিনা ইত্যাদি। বাজার যা তাতে ইহাই যথেষ্ট। অপুর মন বেজায় দমিয়া গেল। এই অন্ধকার স্কুল ঘরটা, দারিদ্র, এই ত্রিকালোত্তীর্ণ বৃদ্ধগণের মুখের একটা বুদ্ধিহীন সন্তোষের ভাব ও মনের স্থবিরত্ব, ইহাদের সাহচর্য হইতে তাহাকে দূরে হটাইয়া লইতে চাহিল। যাহা জীবনের বিরোধী, আনন্দের বিরোধী, সর্বোপরি তাহার অস্থিমজ্জাগত যে রোমাঞ্চের তৃষ্ণা, তাহার বিরোধী। অপু সেখানে একদণ্ড তিষ্ঠতে পারে না। ইহারা বৃদ্ধ বলিয়া যে এমন ভাব হইল, অপু তাহা নহে। ইহাদের অপেক্ষাও বৃদ্ধ ছিলেন শৈশবের সঙ্গী নরোত্তম দাস বাবাজি। কিন্তু সেখানে সদা সর্বদা একটা মুক্তির হাওয়া বহিত। কাশীর কথক ঠাকুরকেও এই জন্যই ভালো লাগিয়াছিল। অসহায় দরিদ্র বৃদ্ধ একটা আশা ভরা আনন্দের বাণী বহন করিয়া আনিয়াছিল তাহার মনে। যেদিন জিনিসপত্র বাঁধিয়া হাসি মুখে নতুন সংসার বাঁধিবার উৎসাহে রাজঘাটে স্টেশনে ট্রেনে চড়িয়া দেশে রওনা হইয়াছিলেন। স্কুল হইতে যখন সে বাহির হইল, বেলা প্রায় গিয়াছে। তাহার কেমন একটা ভয় হইল। এই ভয়টা এতদিন হয় নাই। না খাইয়া থাকিবার বাস্তবতা ইতিপূর্বে এভাবে কখনো নিজের জীবনে সে অনুভব করে নাই। বিশেষ করিয়া যখন এখানে খাইতে পারা নির্ভর করিতেছে নিজের কিছু একটা খুঁজিয়া বাহির করিবার সাফল্যের ওপর। কিন্তু তাহার সকলের চেয়ে দুর্ভাবনা মায়ের জন্য। একটা পয়সা সে মাকে পাঠাইতে পারিল না। আজ এতদিন মা পত্র দিয়াছেন, কি করিয়া চলিতেছে মায়ের? কিন্তু এ তো কোনো কিছুই আশা দেখা যায় না। এত বড় কলিকাতা শহরে পাড়াগাঁয়ের ছেলে, সহায় নাই, চেনাশোনা নাই, সে কোথায় যাইবে, কি করিবে? পথে একটা মারোয়ারির বাড়িতে বোধহয় বিবাহ। সন্ধ্যার তখনও সামান্য বিলম্ব আছে, কিন্তু এরই মধ্যে সামনের লাল নীল ইলেকট্রিক আলোর মালা জ্বালাইয়া দিয়াছে। 2-4খানা মোটর ও জুড়ি গাড়ি আসিতে শুরু করিয়াছে। লুচি ভাজার মন মাতানো সুগন্ধে বাড়ির সামনেটা ভরপুর। হঠাৎ অপু দাঁড়াইয়া গেল, ভাবিল, যদি গিয়ে বলি আমি একজন পুয়োর স্টুডেন্ট, সারাদিন খাইনি, তবে খেতে দেবে না? ঠিক দেবে, এত বড় লোকের বাড়ি, কত লোক তো খাবে, বলতে দোষ কি? কী বা চিনবে আমায় এখানে? কিন্তু শেষ পর্যন্ত পারিল না। সে বেশ বুঝিল মনে 16 আনা ইচ্ছা থাকলেও মুখ দিয়া এ কথা সে বলিতে পারিবে না, কাহারও কাছে লজ্জা করিবে। লজ্জা না করিলে সে যাইত। মুখচড়া হওয়ার অসুবিধা সে জীবনের পদে পদে দেখিয়া আসিতেছে।
কলকাতা ছাড়িয়া মনসাপোতা ফিরিবে, কথাটা সে ভাবিতে পারে না। প্রত্যেক রক্তবিন্দু বিদ্রোহী হইয়া ওঠে। তাহার জীবন সন্ধানী মন তাহাকে বলিয়া দেয়, এখানে জীবন, আলো, পুষ্টি, প্রসারতা, সেখানে অন্ধকার, দৈন্য, নিভিয়া যাওয়া। কিন্তু উপায় কই তাহার হাতে? সে তো চেষ্টার ত্রুটি করে নাই, সব দিকই গোলমাল। কলেজের মাহিনা না দিলে, আপাতত পরীক্ষা দিতে দিলেও বেতন শোধ না করিলে প্রমোশন বন্ধ। থাকিবার স্থানের এই দশা। দুবেলা ঔষধের কারখানার ম্যানেজার উঠিয়া যাইবার তাগিদ দেয়, তাহার তথৈবচ। সুন্দর ঠাকুরের দেনা, মায়ের কষ্ট, একেই তো আর সংসারীন ভিক্ষ। স্বপ্নদর্শী প্রকৃতির কিসে কি সুবিধা হয় এমনিই বোঝে না। তাহাতে এই কয়দিনের ব্যাপারে তাহাকে একেবারে দিশেহারা করিয়া তুলিয়াছে। বাসায় আসিয়া ছাদের উপর বসিল। একখানা খাপড়া কুড়াইয়া আনিয়া ভাবিল, আচ্ছা দেখি দেখি কোন পিঠটা পরে। পরে নিশ্চিন্দপুরের বাল্যে দিদির কাছে যেমন শিখিয়াছিল, সেইভাবে চোখ বুঝিয়া খাপড়াটা ছুঁড়িয়া ফেলিল। দেখিল একবার দুবার কলিকাতা ছাড়িয়া যাওয়ার দিকটাই পড়ে। তৃতীয়বার ফেলিয়া দেখিবার তাহার সাহস হইল না। বাল্যকাল হইতে নিশ্চিন্দিপুরের বিশালাক্ষী দেবীর উপর তাহার অসীম শ্রদ্ধা। করুণাময়ী দেবীর কথা কত সে শুনিয়াছে। সে তো তার গ্রামের ছেলে, কলিকাতায় কি তার শক্তি খাটে না? এরই সাথে শেষ হলো অপরাজিতর 9ম পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।